এখানে আমাদের কোনো রুলস দরকার নেই। আমরা সেন্টেন্স থেকে খুব সহজেই কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারবো। প্রথম পার্টে এখানের মধ্যে পরীক্ষাতে তোমার কমন পাবে। আমরা এটা দুটি পার্টে করব, আজকে ফার্স্ট পার্ট, ওকে, সেকেন্ড পার্টে বাকিটা কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একেবারে ইজিলি উইদাউট এনি রুলস এটা কমপ্লিট করে ফেলবো। আমাদের এসএসসি এইচএসসি লেভেলে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড রয়েছে, যেটাকে আমরা ট্রান্সফরমেশন হিসেবে চিনি। সো এটা ছাত্রছাত্রীরা একটু কমপ্লিকেটেড করে ফেলে, কারণ আমাদের একাডেমিক বই যেগুলো রয়েছে সেখানে এখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের অসংখ্য রুলস রয়েছে। সো এই রুলস এর কারণে আমরা এটাকে জটিল মনে করি। সো আজকের ক্লাসে আমরা খুব ইজিলি টেকনিক্যালি একেবারে পানির মতো সহজ করে দিব। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যাটেন্টিভলি দ্য ক্লাস। If you don't understand any single things, write to the comment section. Inshallah, I will reply and I will try to solve this. So আজকের ক্লাস শুরু করা যাক। Let's get started. প্রথমে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে একটু পরিচিত হয়ে নিই। সিম্পল সেন্টেন্স বলতে কি বোঝায়? সিম্পল সেন্টেন্স বলতে যে সাধারণ বাক্য বা সরল বাক্য বোঝায় বা মৌলিক বাক্য বোঝায়, যে বাক্যগুলোতে একটি মাত্র ভার্ব থাকবে, একটি মাত্র ভার্ব থাকবে, সেটাকেই বলা হয় সিম্পল সেন্টেন্স। ওকে, সো আমরা সিম্পল সেন্টেন্সে কিছু প্যাটার্ন রয়েছে, দেখা যাক। এখানে দেখো, ফিনিশিং দ্য ওয়ার্ক, কাজটি শেষ করে, হি ওয়েন্ট হোম, সে বাড়িতে গেল। এখানে আমার সিম্পল সেন্টেন্স একটি মাত্র ভার্ব রয়েছে, ওয়েন্ট। ওকে, সো দেখো শুরুতে তোমাকে এরকম একটা অংশ দিবে, আমাদের যে পরীক্ষার মধ্যে যে কোয়েশ্চেন গুলো আসে, ফিনিশিং দ্য ওয়ার্ক, এই ধরনের কিছু ফ্রেজ থাকবে। এই ফ্রেজ গুলোকে বলা হয় পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ, সেখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, অর্থাৎ ভার্বটা নাউন অবস্থায় থাকবে। ওকে, তারপর দেখো আরেকটা, আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক, আফটার ফিনিশিং দ্য হোমওয়ার্ক হি ওয়েন্ট টু প্লে, মানে বাড়ির কাজ শেষ করে সে খেলতে গেল। এখানে দেখো আফটার ফিনিশিং দ্য হোমওয়ার্ক, এটাও একটা ফ্রেজ, কিন্তু এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। যে ফ্রেজগুলো শুরুতে প্রেপোজিশন থাকে, আফটার, বাই, উইদাউট, সেগুলোকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ। সো এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, যেটায় তোমার প্রেপোজিশন থাকবে না সেটা পার্টিসিপল ফ্রেজ, আর যেটায় প্রেপোজিশন আছে সেটাকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ। ওকে, মূলত আমাদের সেন্টেন্সের সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই অতিরিক্ত অংশ যেটা দিয়ে দিবে সেটাকে বলা হয় ফ্রেজ। ওকে, তোমাকে কিন্তু সিম্পল সেন্টেন্সের সব উপাদান দেওয়া আছে, এখানে আমাদের কোনো রুলস দরকার নেই। আমরা সেন্টেন্স থেকে খুব সহজেই কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারবো, আর আমরা যদি কমপ্লেক্সটা করতে পারি, কম্পাউন্ডটা একদম সহজ। ওকে, এরপর আরেকটা বিষয় দেখি, সিম্পল সেন্টেন্সে আমাদের যে পার্টিসিপল অংশটা রয়েছে সেখানে বিং থাকবে, হ্যাভিং থাকবে, বা ভার্বের সাথে আইএনজি থাকবে, গোয়িং, কামিং, ওয়াচিং, টেকিং। ওকে, ভার্বের সাথে আইএনজি থাকবে। তো সিম্পল আমার বিং, হ্যাভিং, ভার্বের সাথে আইএনজি থাকবে। কমপ্লেক্স বা কম্পাউন্ড করার সময় বিংকে আমরা এম ইজ আর ওয়াজ আর করব। আমার মূল ভার্বটা যদি প্রেজেন্ট হয় এম ইজ আর করব, আর যদি ফার্স্টে হয় ওয়াজ আর করব। আর হ্যাভিং যদি থাকে আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড করার সময় হ্যাভ, হ্যাজ, হ্যাড লিখবো। মূল ভার্বটা যদি আমার প্রেজেন্ট হয় হ্যাভ, হ্যাজ, আর যদি ফার্স্ট হয় হ্যাড। এরপর যদি প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি থাকে, গোয়িং, কামিং, ওয়াচিং, তখন ভার্বটা যদি আমার মূল ভার্বটা যদি প্রেজেন্ট হয় আমি প্রেজেন্ট ফর্ম লিখবো, আর যদি ফার্স্ট হয় ফার্স্ট ফর্ম লিখবো। ওকে, এই হলো সিম্পলের বিষয়, আমার বেসিক আলোচনা। নেক্সট হচ্ছে আমার কমপ্লেক্স। কমপ্লেক্স বলতে সেখানে দুইটা অংশ থাকবে, বাক্যের দুইটা অংশ থাকবে। কয়টা অংশ থাকবে? দুইটা অংশ। অর্থাৎ যে সিম্পল বাক্যটা তোমাকে কমপ্লেক্স করতে দিবে, সেই সিম্পল বাক্যকে তোমাকে দুইটা অংশ করতে হবে। অর্থ ঠিক থাকবে, বাট অংশ দুইটা। যেমন এই রুম, এটা একটা রুম, এই রুমটাকে যদি আমাকে কেউ বলে দুইটা অংশ করতে, তাহলে সিম্পলি আমি একটা পার্টিশন দিব। সো পার্টিশন দিলে আমার দুইটা অংশ হবে। রুম একটা, কিন্তু পার্টিশন এর কারণে রুম কয়টা হয়ে গেল? দুইটা। ঠিক তেমনি এখানে আমরা দুইটা অংশ চলে আসবে। এখন তুমি দুইটা অংশ করতে, রুমকে দুইটা অংশ করতে আমরা যেহেতু পার্টিশন ইউজ করি, ঠিক সেন্টেন্সেও আমাদের পার্টিশন ইউজ করতে হবে। আর এই পার্টিশনকে আমরা বইয়ের ভাষায় বলি কানেক্টরস। কি বলি? কানেক্টরস। সো কানেক্টরস এর মাধ্যমে তোমাকে দুইটা অংশ তৈরি করতে হবে। এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ, মানে মূল ভার্ব। এটা হচ্ছে আমার মূল ভার্ব। আর কানেক্টরস এর পরে যে অংশটা থাকবে সেটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। মানে সাবঅর্ডিনেট শব্দের অর্থ হচ্ছে অধীন বাক্য। অধীন অর্থাৎ আমার এই মূল ভার্বের অধীনে এ থাকবে, মূল ভার্বের অধীনে যে থাকবে সেটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ।
অর্থাৎ আমরা এটা বুঝি যে কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে মেইন ক্লজ বা মেইন ভার্ব, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ অধীন ভার্ব। ওকে, সো কমপ্লেক্স সেন্টেন্স আমার কয়টা অংশ থাকবে? দুইটা। সো এখানে দেখো এই কানেক্টরসটা আমার এখানে রয়েছে, তাহলে এই অংশটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। এটা শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। সো কানেক্টরস এর পরের অংশ থেকেই আমরা সাবঅর্ডিনেট ক্লজ ধরবো। এর আগের অংশটা হচ্ছে আমার মেইন ক্লজ, এটা হচ্ছে কি মেইন ক্লজ। ওকে, নেক্সট তাহলে আমরা কি বুঝলাম? কমপ্লেক্সে দুইটা অংশ থাকবে বাক্যের, একটা হচ্ছে মেইন ক্লজ বা মেইন ভার্ব, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা অধীন ভার্ব। ওকে, এরপর কম্পাউন্ডের দুইটা অংশ থাকবে এবং মাঝখানে কানেক্টরস থাকবে, কম্পাউন্ডের কানেক্টরস থাকবে। এই দুইটা অংশই কিন্তু মেইন ক্লজ, এটাও মূল ভার্ব, এটাও মূল ভার্ব থাকবে, দুটোটাই স্বাধীন ভার্ব। ঠিক আছে, তাহলে আমরা সিম্পল বাক্য বলতে কি বুঝালাম? সেখানে একটি মাত্র ভার্ব থাকবে, ওকে, একটি মাত্র মেইন ক্লজ থাকবে। কমপ্লেক্সে দুইটা অংশ থাকবে, একটা মেইন ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং কম্পাউন্ডে আমাদের দুইটাই মেইন ক্লজ থাকবে। বুঝা গেছে? আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে যাই। দেখো, এখন আমরা যদি প্র্যাকটিক্যালি করি, আমরা কোনো রুলস দিয়ে এখানে কাজ করব না, খুব সহজেই আমরা যা পড়েছি একটু আগে সেই স্লাইড অনুযায়ী আমরা কাজগুলো করব। সো একটু মনোযোগ দাও। সো আমরা এটা করার আগে আরেকটা বিষয় লিখি, আমাদেরকে সিম্পল থেকে কমপ্লেক্স করতে, একটু ভালো করে খেয়াল করো, আমাদেরকে সিম্পল থেকে কমপ্লেক্স করতে তিনটা কাজ করতে হবে। সিম্পল থেকে যখন আমাকে কমপ্লেক্স করতে, আমাকে কি কি করতে হবে? তিনটা কাজ করতে হবে। এক নম্বর কাজ হচ্ছে তোমাকে কানেক্টরস ব্যবহার করতে হবে, যেহেতু তুমি দুইটা অংশ করবে, কানেক্টরস ব্যবহার করতে হবে। তারপরে তোমার সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপরে তোমার ভার্ব ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে কয়টা অংশ? কানেক্টরস, সাবজেক্ট, ভার্ব, এই তিনটা কাজ তোমাকে করতে হবে, বাকি সব বসে যাবে। মেইন ক্লজে তোমার কোনো কাজ নেই, মেইন বাক্যে কোনো কাজ নেই, মেইন বাক্যটা বসে যাবে। তোমাকে শুধু কি করতে হবে? জাস্ট তিনটা কাজ করতে হবে। তাহলে আমি প্রথম বাক্যটা পড়ি। After getting the question paper, we should read it carefully. প্রশ্নপত্র পাওয়ার পরে আমাদের এটা এই মনোযোগ দিয়ে পড়া উচিত। ওকে, সো এই বাক্যটা কি ধরনের বাক্য? এই বাক্যটা একটা ঘটনামূলক বা এই বাক্যটা একটা ঘটনামূলক বাক্য। মনে রাখবে যে যে সিম্পল সেন্টেন্স দিয়ে কোনো সময় বা ঘটনা বোঝায়, যে সিম্পল সেন্টেন্স দিয়ে যদি সময় বা কোনো ঘটনা, সাধারণ ঘটনা বোঝায়, সেই ক্ষেত্রে আমরা পার্টিশন ব্যবহার করি বা কানেক্টরস ব্যবহার করি when। আমাদের যেমন ঘর অনুযায়ী পার্টিশন ব্যবহার করতে হয়, এটা যদি বেড়ার ঘর হয় বেড়ার পার্টিশন দিব, দেওয়ালের হলে দেওয়ালের পার্টিশন, বা যদি টিনের ঘর হয় টিনের পার্টিশন, অর্থাৎ ঘর অনুযায়ী আমাদেরকে পার্টিশন ইউজ করতে হবে। ঠিক তেমনি সিম্পল সেন্টেন্স অনুযায়ী আমাদেরকে কানেক্টরস আনতে হবে। এখানে আমি ওয়েন কেন আনলাম? কারণ এটা ঘটনা বোঝাচ্ছে। ওকে, তাহলে তুমি এক নম্বর কাজ করছো কি? ওয়েন, কানেক্টরস ব্যবহার করছো। এরপরে সাবজেক্ট, সাবজেক্ট এখানেই দেওয়া আছে, when we। ওকে, এরপরে কাজ কি? 3 নম্বর কাজ হচ্ছে যে তোমার ভার্ব। ভার্ব কি? ভার্ব এখানেই আছে, এই দেখো গেটিং। আমরা প্রথম স্লাইডে পড়েছিলাম বিং থাকতে পারে, হ্যাভিং থাকতে পারে, অথবা ভার্বের সাথে আইএনজি থাকতে পারে। তাহলে গেটিংটাকে আমরা কি করব? প্রেজেন্ট করব না ফাস্ট করব? ফিউচারে যদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট করব, when we get the question paper, when we get the question paper, comma, we should read it carefully. Okay, when we get the question paper, we should read it carefully. দেখো আমরা তিনটা কাজ করেছি, কানেক্টরস, সাবজেক্ট, ভার্ব। বাকি এই অংশ থেকে বাকি সব বসিয়ে দিয়েছি। এবার যদি তোমাকে এটা কম্পাউন্ড করতে বলে, একদম সহজে করবে। কি করবে? জাস্ট এই ওয়েনটা বাদ দিয়ে we get the question paper, কমাটা তুলে দিয়ে এখানে and বসাবে। কি বসাবে? and। বাকি সব ঠিক থাকবে। we get the question paper and কম্পাউন্ডে কানেক্টরসটা মাঝখানে বসে। ওকে, we get the question paper, কমা তুলে and বসাবে, বাকি অংশ বসে যাবে। বুঝা গেছে? ওকে, নেক্সট বাক্যটা দেখো, he woke up at the time of raining, সে উঠলো বৃষ্টির সময়। বৃষ্টি যখন পড়ছিল তখন সে উঠে গেল। তাহলে এটা একটা সময়, কখন উঠে গেল? বৃষ্টি পড়ার সময় উঠে গেল। এই দেখো, এটা হচ্ছে মূল ভার্ব। he woke up, he woke up at a time, এটা সময় বোঝাচ্ছে, কখন? raining। সো প্রথমে আমাদের কানেক্টরস ব্যবহার করতে হবে।
তাহলে এটা যেহেতু একটা সময় বোঝাচ্ছে আমরা কি লিখবো when। সময়মূলকে ঘটনা এবং সময়মূলকে আমাদের কোন কানেক্টরস আনতে হবে when। এরপর সাবজেক্ট কি, যেহেতু একটা সময়, সময়ের প্রোনাউন হচ্ছে ইট, when it। ওকে, এখন দেখো এই রেইনিংটা এটা নাউন অবস্থা আছে, এটাকে আমরা ভার্ব করে দিব was raining, was raining। was raining, when it was raining he woke up। এটা হয়তো বুঝো নাই। দেখো আমরা when কেন বসালাম এখানে, যেহেতু এটা সময় বোঝাচ্ছে, তারপরে সময় অনুযায়ী আমরা সাবজেক্ট আনলাম ইট। এখানে দেখো এটা নাউন আছে, এটাকে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে করে দিয়েছি, কারণ এটা ওয়াজ কেন বসালাম এখানে, যেহেতু মূল ভার্বটা ফার্স্টে আছে তাই আমি ওয়াজ বসিয়েছি। এটা যদি ওয়েক প্রেজেন্টে থাকতো ইজ বসাতাম। তো আমি ওয়াজ কেন বসালাম, কারণ তখন বৃষ্টি পড়ছিল, অতীতে কোনো একটা কাজ চলমান ছিল, অতীতে কোনো কিছু চলমান থাকলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমি যখন ওয়াজ ব্যবহার করে দিব তখন এটা ভার্ব হয়ে যাবে ওয়াজ রেইনিং, বৃষ্টি পড়ছিল। তাহলে অর্থটা কি হয়, when it was raining, যখন বৃষ্টি পড়ছিল, he woke up, সে উঠে গেল। বুঝতে পেরেছো? ওকে, এখন এটাকে যদি তোমাকে কম্পাউন্ড করতে বলে, জাস্ট ওয়েনটা বাদ দিবে, ইট ওয়াজ রেইনিং, এখানে একটা কমা থাকে, এই কমাটা উঠে আমার এখানে অ্যান্ড বসাতে হবে। ইট ওয়াজ রেইনিং অ্যান্ড হি ওক আপ, এবং সে উঠে গেল। বুঝা গেছে? কম্পাউন্ড একদম সহজ, জাস্ট কমপ্লেক্সের কানেক্টরসটা তুলে কমা উঠিয়ে অ্যান্ড বসাতে হবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট বাক্যটা দেখো, being our real friends, they remain with us in time of danger। being মানে হওয়ায়, our আমাদের রিয়েল ফ্রেন্ডস, আমাদের সত্যিকারের বন্ধু হওয়ায়, they remain with us in time of danger। এটা কি ধরনের বাক্য? তারা কেন আমাদের সাথে থাকে? কারণ তারা আমাদের সত্যিকারের বন্ধু। এটা একটা কারণমূলক বাক্য। সো কারণমূলক বাক্যে আমাদের পার্টিশন আনতে হবে as। কি আনতে হবে? as। কারণমূলক বাক্য আমরা সহজে বুঝতে পারি। আমি গতকাল আসতে পারি নাই কারণ বৃষ্টি পড়ছিল। আমি চাটা পান করতে পারছি না কারণ এটা গরম। কারণমূলক বাক্য আমরা পার্টিশন হিসেবে, কানেক্টরস হিসেবে কি আনবো? as আনবো। কি আনবো? as। ওকে, এরপরে সাবজেক্ট কি? সাবজেক্ট এখানে আছে আমাদের they, as they। এরপর আমাদের ভার্বের কাজ, এখানে দেখো being, আমরা কি বলেছি, being থাকলে am is আর was are। তো এটাকে এখন am is আর করব না was are করব, যেহেতু মূল ভার্বটা প্রেজেন্টে আছে আমাদের এখানে আর লিখতে হবে, they এর সাথে আর হয় as they are। তারপর বাকি এখান থেকে সব বসে যাবে, as they are our real friends, they remain with us in time of danger। Okay, as they are our real friends, they remain with us in time of danger। এটা যদি এখন তোমাকে কম্পাউন্ড করতে বলে কি করবা? as টা তুলে দিয়ে they are our real friends, এই কমাটা উঠিয়ে এখানে and বসাবে, and they remain with us in time of danger। নেক্সট বাক্যটা দেখো, the dispute, তর্কটি, being হওয়ায় unsettled, তর্কটির সমাধান না হওয়ায়, they were brought, তাদেরকে আনা হলো to a judge, একজন বিচারকের কাছে আনা হলো। তাদেরকে বিচারকের কাছে কেন আনা হলো? কারণ তর্কটার সমাধান হয়নি। এটা একটা কারণমূলক বাক্য। সো আমরা এখানে পার্টিশন হিসেবে কি আনবো? as। তারপর সাবজেক্ট কি? এখানে দেখো সাবজেক্ট এখানে দিয়ে দিয়েছে, তাই আমাদের আর দে আনতে হবে না, কারণ এখানে কি হয় নাই, কি সমাধান হয় নাই? তর্কটা। তাহলে সাবজেক্ট দ্য ডিসপিউট, as the dispute। ওকে, পার্টিশন সাবজেক্ট। এবার ভার্বের কাজ, বিং আছে, তো বিং আনলে আমার am is আর was were। এখানে দেখো where, ফার্স্ট, বাক্যটা কিসে? ফার্স্টে। তাহলে এখানে আমাদের কি আনতে হবে? was আনতে হবে, as the dispute was। বাস, এখান থেকে আমার বাকি সব বসে যাবে, unsettled, they were brought to a judge। Okay, the dispute, as the dispute, যেহেতু the dispute তর্কটি was unsettled, সমাধান হয়নি, they were brought to a judge, তাদেরকে বিচারকের কাছে আনা হলো। এটা যদি কম্পাউন্ড করতে বলে কি করবে? জাস্ট as টা তুলে দিয়ে the dispute was unsettled, কমা তুলে এখানে and বসাবে। and বসালে সাবজেক্ট না দিলেও হয়, দিলেও সমস্যা নাই। ওকে, as the dispute was unsettled and they were brought to a judge।
তাহলে তর্কটি সমাধান হয়নি এবং তাদেরকে বিচারকের কাছে আনা হলো। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা পরের স্লাইডে চলে যাব। দেখো পরের বাক্য আমরা এখানে আগে আমাদের মূল কাজটা লিখে ফেলি। প্রথমে কানেক্টর, সাবজেক্ট, ভার্ব। তোমার এই কাজ তিনটা, এটা সবসময় মাথায় রাখবে। আমাদেরকে সিম্পল থেকে কমপ্লেক্স করতে হলে তিনটা কাজ করতে হবে, কানেক্টর, সাবজেক্ট, ভার্ব, এই তিনটা কাজ করতে হবে এবং এই তিনটা কাজ বাক্যেই আছে। ওকে, এবার দেখো, বাই রিডিং নিউজপেপার ইউ ক্যান লার্ন মেনি থিংস। তুমি অনেক কিছু শিখতে পারবে। সত্য কি? তোমাকে নিউজপেপার পড়তে হবে। তুমি ইংরেজিতে ফ্রিলি, কনফিডেন্টলি ইউ ক্যান স্পিক। What is the condition? The condition is you have to practice all the time. So তুমি যদি ইংরেজি চর্চা করো, তুমি ইংরেজি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। তাহলে সত্য কি? তোমাকে ইংরেজি চর্চা করা। তাহলে এই সত্যমূলক বাক্যে তারপর তোমাকে বললাম, তুমি যদি কালকে আমার কাছে আসো, তোমাকে একটা 1 টাকার চকলেট দিব। তাহলে 1 টাকার চকলেট দেওয়ার সত্য কি? তোমাকে কালকে আসতে হবে। ওকে, তো সত্যমূলক বাক্যে আমরা কানেক্টরস বসাবো ইফ। কি বসাবো? ইফ। ইফ মানে যদি। ওকে, যদি এটা করো এটা পাবে। তাহলে ইফ কানেক্টরস বসিয়ে ফেললাম বাক্য অনুযায়ী। এরপর সাবজেক্ট ইউ, ইফ ইউ। এরপর ভার্ব। দেখো এখানে রিডিং আছে, এটাকে এখন ভার্ব বানাবে। প্রেজেন্ট নাকি ফার্স্ট? যেহেতু এটা ফিউচার আছে, এটা প্রেজেন্টে বানাও। ইফ ইউ রিড নিউজপেপার you can learn many things. Okay, if you read newspaper you can learn many things. তুমি যদি সংবাদপত্র পড়ো, তুমি অনেক কিছু শিখতে পারবে। এটাকে যদি তোমাকে কম্পাউন্ড করতে বলে কি করবা? কন্ডিশনাল মূলকে তোমার ইউ এটা বলতে হয় না। ওকে, ধরো একজন সেকেন্ড সাবজেক্ট আমাকে বলছে মে আই কাম ইন, আমি কি আসতে পারি? আমি কি বলবো? আসো। আমি তুমি আসো এভাবে বলি না, আমরা জাস্ট আসো বলি। ঠিক আছে, তো আমরা এখানে জাস্ট ভার্ব দিয়ে, কম্পাউন্ডে ভার্ব দিয়ে শুরু করব। রিড নিউজপেপার এন্ড, কমা উঠিয়ে কি করব? এন্ড বসাবো কম্পাউন্ডের ক্ষেত্রে। রিড নিউজপেপার এন্ড ইউ ক্যান লার্ন মেনি থিংস। সংবাদপত্র পড়ো এবং তুমি অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। ওকে, নেক্সট বাক্যে আসো। উইদাউট ফলোইং দিস প্রসেস ইউ ক্যান নট রান দিস বিজনেস। মানে উইদাউট ছাড়া, ফলোইং অনুসরণ ছাড়া, দিস প্রসেস এই প্রক্রিয়া অনুসরণ ছাড়া, ইউ ক্যান নট তুমি পারবে না, রান চালাতে, দিস বিজনেস এই ব্যবসা তুমি চালাতে পারবে না। তাহলে তুমি ব্যবসা চালাতে তোমার কি করতে হবে? কন্ডিশন কি? তোমাকে প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে একটা নেগেটিভ সত্য। কোন সিম্পল বাক্যে যদি উইদাউট থাকে, কোন সিম্পল বাক্যে উইদাউট থাকলে সেটা হচ্ছে নেগেটিভ সত্য বোঝায়। কি সত্য বোঝায়? নেগেটিভ সত্য। তো নেগেটিভ সত্ত্বে আমরা এখানে কানেক্টর হিসেবে আনবো আনলেস, অথবা আমরা ইফ ডু নট, ইফ ডাজ নটও ব্যবহার করতে পারি সাবজেক্ট অনুযায়ী। ইফ যদি, ডু নট না, যদি না। তো আমরা এদিকে না গিয়ে আমরা আনলেসটা ব্যবহার করলাম। আনলেস, কানেক্টরস আনলেস। এরপরে সাবজেক্ট কি? ইউ, আনলেস ইউ। এরপরে তোমাকে ভার্ব আনতে হবে। এখানে দেখো ভার্ব আছে ফলোইং, এটা এখন প্রেজেন্ট আনবে না ফার্স্ট? যেহেতু এটা ফিউচারে আছে, জাস্ট ফলো লিখবে। Unless you follow this process you can't run this business. Okay, unless যদি না ইউ তুমি ফলো অনুসরণ করো দিস প্রসেস এই প্রক্রিয়া, ইউ ক্যানট রান দিস বিজনেস তুমি এই ব্যবসা চালাতে পারবে না। এটাকে যদি কম্পাউন্ড করতে বলে কি করবে? জাস্ট এখান থেকে লিখবে ফলো দিস প্রসেস। নেগেটিভ শব্দে কম্পাউন্ডে অর বা আদারওয়াইজ ব্যবহার করতে হয়। তুমি অরও ব্যবহার করতে পারো, আদারওয়াইজও ব্যবহার করতে পারো। আমি এখানে অর ব্যবহার করলাম। সো ফলো দিস প্রসেস, অর না হয় ইউ ক্যান নট রান দিস প্রসেস, না হয় তুমি এটা ব্যবসা পরিচালনা করতে পারবে না। কম্পাউন্ড খুব ইজি, এখানে জাস্ট অর হবে। এতক্ষণ তো আমরা এন্ড ব্যবহার করেছি, এখানে অর হবে। ওকে, নেগেটিভ শব্দে অর হবে কম্পাউন্ডের ক্ষেত্রে। নেক্সট বাক্যে আসো। In spite of taking utmost care, we cannot avoid indiscipline. In spite of সত্ত্বেও, taking নেওয়া সত্ত্বেও, utmost care যথেষ্ট সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও, we cannot আমরা পারিনি, avoid এড়াতে, indiscipline বিশৃঙ্খলা এড়াতে পারিনি। আমরা সাবধান হওয়া সত্ত্বেও, যথেষ্ট সাবধান হওয়া সত্ত্বেও আমরা কি করতে পারি নাই? বিশৃঙ্খলা এড়াতে পারি নাই। এটা হচ্ছে একটা বিপরীতধর্মী বাক্য। বিপরীতধর্মী বাক্যতে অবশ্যই ইনস্পায়ার্ড অফ থাকবে। বিপরীতধর্মী বাক্যতে অবশ্যই ইনস্পায়ার্ড অফ থাকবে। ইনস্পায়ার্ড অফ শব্দ অর্থ হচ্ছে সত্ত্বেও, মানে আমি যত্ন নিয়েছি
বা আমি সতর্ক হয়েছি তবুও আমি এড়াতে পারিনি। তার মেধা আছে কিন্তু সে পরীক্ষা পাশ করতে পারে না, বিপরীতধর্মী। মেধা আছে, পাশ করার কথা, কিন্তু সে পাশ করতে পারে না। তার অনেক টাকা আছে কিন্তু সে দান করে না। তার টাকা আছে সেই হিসেবে দান করার কথা কিন্তু সে করে না, তাহলে এটা বিপরীতধর্মী বাক্য। এই বিপরীতধর্মী বাক্যে সিম্পল সেন্টেন্সে অবশ্যই ইন্সপায়ার্ড অফ থাকবে। এটা যখন আমাদেরকে কমপ্লেক্স করতে বলবে, আমাদেরকে পার্টিশন হিসেবে, কানেক্টরস হিসেবে দো বা অলদো আনতে হবে। তো আমি এখানে দো ব্যবহার করব, THOUGH, দো। ওকে, আমরা কানেক্টরস দো ব্যবহার করলাম। তারপর সাবজেক্ট কি? উই, দো উই। এরপরে ভার্বের কাজ। সো এখানে আমার টেকিং আছে, ভার্বের সাথে আইএনজি আছে। এটাকে আমরা প্রেজেন্ট করব না ফার্স্ট করব। মেইন ভার্বটা কিসে আছে? ফিউচারে। সো আমি এটা টেক করব, টেক। দো উই টেক, যদিও আমরা নিই utmost care, utmost বাক্য বসে যাবে utmost care, we cannot avoid indiscipline, we cannot avoid indiscipline. দো উই টেক, যদি আমরা নিই utmost care, যথেষ্ট সাবধানতা অবলম্বন করি, we cannot avoid indiscipline, আমরা বিশৃঙ্খলা এড়াতে পারি না। তাহলে এটা বিপরীতধর্মী বাক্য। এটাকে যদি আমরা কম্পাউন্ড করি, জাস্ট দোটা বাদ দিয়ে এখানে কমাটা তুলে আমি এখানে বাট বসাবো। কি বসাবো? বাট। We take utmost care but we cannot avoid indiscipline. আমরা যথেষ্ট সাবধানতা অবলম্বন করি, সাবধান হই বা যত্ন নিই, কিন্তু আমরা বিশৃঙ্খলা এড়াতে পারি না। সো আমরা কম্পাউন্ডের ক্ষেত্রে কি ব্যবহার করব? বাট। নেক্সট আসি, ডেসপাইট, সত্ত্বেও, দেয়ার বিং হিউজ ইন সাইজ, তাদের আকার বড় হওয়া সত্ত্বেও, whales can move at a good speed, মানে তিমি মাছেরা খুব ভালোভাবে কি করতে পারে? নড়াচড়া করতে পারে, ঘুরতে পারে, তাদের আকার বড় হওয়া সত্ত্বেও। ওকে, তাহলে এটা বিপরীতধর্মী বাক্য। আকার বড় সেই হিসেবে নড়াচড়া করতে তাদের সমস্যা হওয়ার কথা কিন্তু হয় না, এটা বিপরীতধর্মী বাক্য। তাহলে দেখো, despite their being huge in size, whales can move at a good speed. So ইন্সপায়ার্ড এর পরে অফ হয়, ডেসপাইট এর পরে অফ হয় না। ডেসপাইট অর্থ সত্ত্বেও, তাদের আকার বড় হওয়ার সত্ত্বেও তিমি কি করতে পারে? ভালো গতিতে তারা লড়াচড়া করতে পারে। সো আমরা এখানে প্রথমে অল দো ইউজ করব বা দো ইউজ করব। ওকে, দো। তারপর সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে ওয়েলস। নাউনটা আমরা প্রথমে ইউজ করি, ওয়েলস। দো ওয়েলস, যদিও তিমি মাছেরা। এরপর আমার ভার্বের কাজ। সো ওয়েলস বিং আছে এখানে, বিংটা তাহলে আমরা এমিজার ওয়াজার করব। এখানে যেহেতু ফিউচারে আছে, আমরা এখানে কি লিখব? আর, যেহেতু সাবজেক্ট প্লুরাল। দো ওয়েলস আর হিউজ ইন সাইজ, এখানে দে লিখব, যেহেতু প্রথমে নাউন ইউজ করেছি পরে প্রোনাউন ইউজ করব। ওকে, দে ক্যান মুভ এট আ গুড স্পিড। ওকে, দো যদিও whales are huge in size, যদিও তিমি আকারে বড়, they can move, তারা চলতে পারে, ঘুরতে পারে at a good speed, ভালো একটা গতিতে। ঠিক আছে, এটা যদি তোমাকে কম্পাউন্ড করতে বলে, এক্সাক্ট দ্য সেম ওয়ে, whales are huge in size, এটা পুরো লিখবে, কমা তুলে এখানে বার ইউজ করবে, but they can move at a good speed. ওকে, আশা করি বুঝতে পেরেছো। আমরা এটা আরেকটা পার্টে করব। প্রথম পার্টে এখানের মধ্যে পরীক্ষাতে তোমার কমন পাবে। আমরা এটা দুটি পার্টে করব, আজকে ফার্স্ট পার্ট। ওকে, সেকেন্ড পার্টে বাকিটা কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। সো এখন পর্যন্ত আমরা যেগুলো করলাম, এখানে আমাদের মূল কাজগুলো কি ছিল? পার্টিশন, সাবজেক্ট, ভার্ব, বাকিগুলো বসে গিয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো সমস্যা থাকে যে এই অংশে বুঝিনি, এটা তোমরা কমেন্ট করে জানাবে, এবং সেকেন্ড পার্টে আমরা বাকি অংশগুলো ক্লিয়ার করে দিব। আজকে এই পর্যন্ত, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।